মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে তিনি দেশে ফিরলেও নীরবতা ভঙ্গ করেননি। এর মধ্যেই নির্বাচন শেষ হলেও নির্বাচনের পরও পিটার ডি হাসকে তেমন কোনো কথা বলতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল নির্বাচন নিয়ে নেতিবাচক অবস্থার কারণেই একতরফা নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতেই নতুন ছকে এগুচ্ছে বিএনপি। এই নির্বাচন কমিশনকে আগামী দিনে যদি আওয়ামী লীগের মহাসচিব বানায় তাইলে উত্তম হবে, কারণ উনি জনগণের নির্বাচন কমিশন না, উনি সারা বাংলাদেশের 19 কোটি মানুষের নির্বাচন কমিশনার না। কারণ বিএনপি ইলেকশন করবে না, তো ওরা যে করবে না সেটা আমরা জানি। ওরা করবে যে ওদের নেতা কোথায়। মানুষ যে পার্টি ইলেকশন করে তার সামনে একজন কেউ থাকে যে প্রধানমন্ত্রী হবে, দেশ চালাবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়ে একই তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচনকে কেন্দ্র করে একই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সফল ভিডিওটি দেখবেন, আর এই সফল ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আবারও আলোচনায় পিটার হাস। নির্বাচনের আগে পরে পুরো সময় জুড়ে আলোচনায় ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সব দলকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করেছিলেন তিনি, এমনকি সব দলকে নিয়ে সংলাপের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর দীর্ঘ সময় অনেকটা চুপ ছিলেন। তবে নির্বাচনের পরে নতুন মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার উপস্থিতি ঘিরে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস 28 অক্টোবর থেকে অভিযানে ছিলেন। বিশেষ করে বিএনপির জ্বালাও পোড়াও সহিংসতার পর তার চাঞ্চল্য অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছিল। মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে তিনি দেশে ফিরলেও নীরবতা ভঙ্গ করেননি। এর মধ্যেই নির্বাচন শেষ হলেও নির্বাচনের পরও পিটার ডি হাসকে তেমন কোনো কথা বলতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল নির্বাচন নিয়ে নেতিবাচক অবস্থার কারণেই পিটার ডি হাস মুখ খুলছেন না। জাতীয় নির্বাচনের পরপরই শেখ হাসিনাকে রাশিয়া সহ অনেকগুলো দেশ অভিনন্দন জানালেও ভিন্ন পথে হাঁটে যুক্তরাষ্ট্র। তারা বলে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি। যুক্তরাষ্ট্রের মতোই একই সুর দেখা যায় যুক্তরাজ্য, কানাডা সহ কিছু পশ্চিমা দেশের। তবে বিবৃতিতে যাই বলুক, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পিটার হাস। অভিমান ভেঙে তিনি বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তবে শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন করে ভাবাচ্ছে সবাইকে। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে, যদিও কূটনৈতিক পরিভাষায় এটাকে কেবল সৌজন্যতা বলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের দেওয়া বিবৃতি অনুযায়ী ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে পরোক্ষভাবে মেনে নিয়েছে। বিশেষ করে কম্বোডিয়া, নাইজেরিয়ার ক্ষেত্রে নির্বাচনের পরপরই যেরকম ভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে তেমনটি করা হয়নি। ফলে বাংলাদেশের নির্বাচন এক ধরনের বৈধতা পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এটাকে যুক্তরাষ্ট্রের ইউটার্ন হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী বিদেশে বসে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত নানা রকম বিষেধাগার করছেন, তারা এটিতে অন্তত হতাশ হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের এই ইউটার্নের অন্যতম প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে চায়, এই অঞ্চলে ভারতকে সাথে নিয়ে কাজ করতে চায়। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নমনীয়। আর এই নমনীয় বার্তাটি সম্ভবত পিটার ডি হাস পেয়েছেন এবং এই কারণেই তিনি মান ভাঙলেন। এই নির্বাচন কমিশনকে আগামী দিনে যদি আওয়ামী লীগের মহাসচিব বানায় তাইলে উত্তম হবে, কারণ উনি জনগণের নির্বাচন কমিশন না, উনি সারা বাংলাদেশের 19 কোটি মানুষের নির্বাচন কমিশনার না, উনি একজন আওয়ামী লীগের কর্মী। 19টা রাষ্ট্র যদি বৈধতা দিয়ে থাকে, 184টা রাষ্ট্র এই বর্জন করেছে। আপনারা জানেন নির্বাচনে প্রতিনিধি হিসাবে সব দেশেই কিছু দুর্নীতিবাজ আছে, শুধু বাংলাদেশে না। এই নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য কয়েক হাজার লক্ষ কোটি টাকা এই সরকার ওই জাতীয় প্রতিনিধিদেরকে তারা দিয়েছে, প্রণোদনা দিয়েছে, দিয়ে তারপর নামকে আসতে নির্বাচন পরিদর্শনের জন্য নিয়ে আসছে। সুতরাং তারা দুই একটা কান্ট্রি বলতেই পারে, তাতে আমরা কিছু শঙ্কিতও না, চিন্তিতও না, এবং আমরা আশ্চর্যম্বিতও না। বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে, উন্নত বিশ্বগুলি যারা গণতন্ত্রকামী রাষ্ট্র, তারা এই নির্বাচন মানে নাই,
তারা বলছে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক উপায় হয় নাই, এই ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, শিশুরা ভোট দিয়েছে, মৃত্যু মানুষ ভোট দিয়েছে, একে বারবার পোশাক পরিবর্তন করে ভোট দিয়েছে, এই নির্বাচন সঠিক নির্বাচন হয় নাই। আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পর থেকে সর্বশক্তিশালী একটি সংগঠন হিসেবে পুনরায় প্রমাণিত করেছে। আপনারা দেখেছেন, আপনারা কি চান শান্তি না অহিংস? আমরা অহিংস প্রোগ্রাম করেছি। 28 তারিখে আমাদের এখানে 20 থেকে 30 লক্ষ লোক জমায়েত হয়েছিল, ডাকাত দল হয়ে গিয়েছিল। ভাঙচুর, অগ্নিসংযোগ করা আওয়ামী লীগের চরিত্র, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চরিত্র না। এখন দেখেন ট্রেনে আগুন দিচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের সংস্থা। আমাদের নেতাকর্মীরা এইসবে বিশ্বাসী না, কারণ আমাদের সাথে জনগণ ছিল, জনগণ আছে, আগামী দিনেও জনগণ থাকবে। সুতরাং এতে আমরা কোনো শঙ্কিত না। এই পার্টি অফিসকে তারা ঘিরে রেখেছিল, আমরা দেখেছি যে তারা একটা তামাশার নির্বাচন করেছে। ওই সময় আমাদের সমস্ত নেতাকর্মীরা এখনো যদিও জেলেই আছে, আমাদের নেতাকর্মীরা মুক্তি পায় নাই। এখন আমাদের সিদ্ধান্ত এসেছে এই নির্বাচন একটা পাতানো নির্বাচন, এটা বর্জন করতে হলে এখন আমাদের পার্টি অফিসে ঢুকতে হবে। ওদের নির্দেশনের অপেক্ষায় আমরা থাকবো না। আমাদের মাননীয় সিনিয়র যুগ্ম মহাসচিব নন্দিত জননেতা জনাব রিজভী আহমেদের নেতৃত্বে আমরা ঢুকেছি। আমাদের ঘর আমরা আমাদের মতোই ঢুকেছি। আমরা কারো ঘরের শীত কাটতে চাই নাই, কারো ঘরের আমরা গ্রিল ভাঙতে চাই নাই। ওবায়দুল কাদের আপনারা জানেন, উনি একজন বড় নেতা, আমি একজন ছোট কর্মী। ওনার সম্পর্কে আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই শুধু জনগণ বুঝুক ওনার কথা সকালেরটা কি আর বিকেলে উনি কি বলে, এখন কি বলেছে, মিডিয়ার সাথে কি বলবে। সুতরাং ওবায়দুল কাদেরের উদাহরণ, ওবায়দুল কাদেরই 5 বছর আমরা অপেক্ষা করব না 20 বছর ওনারা অপেক্ষা করবে, সেটা সময় বলে দেবে ইনশাল্লাহ। মঞ্চেও আমরা হুঙ্কার দিয়েছি, আমরা রাজপথে হুঙ্কার দিয়েছি, আমরা জনগণের ঘরে ঘরে আমরা ঢুকতে সক্ষম হয়েছিলাম। যদি তাই না হতো তাইলে এই আওয়ামী লীগ তো একটা বড় দল, নিঃসন্দেহে বড় দল, তাইলে মিনিমাম 50% ভোট কাস্ট হইতো, তাইলে 3% 4% ভোট দিয়ে তারা নির্বাচন উঠেই নিত না। এখন কিভাবে করবে? এরশাদের বানাইছে স্বামী, কাদেরের বানাইছে দেবর, অমুকের বানাইছে ভাসুর, এইসব নির্বাচন ভুয়া। আমার চেয়েও আমি মনে করি এখন একজন রিক্সা শ্রমিকও সচেতন। ভোট সেন্টারে যে কত % ভোট হয়েছে আর আমি যে কথাটা বললাম, হয়তো 2-1% আপ ডাউন হইতে পারে, কারণ আমি তো ক্যালকুলেশন করি নাই। ওরা 50% বলছে, এটা একটা ঢাহা মিথ্যা কথা। 20% ভোটও কাস্ট হয় না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, এই নির্বাচন কমিশনকে আগামী দিনে যদি আওয়ামী লীগের মহাসচিব বানায় তাইলে উত্তম হবে। তো আমি একটা মুসলিম দেশের মেয়ে হয়ে সে 5বার ক্ষমতায় আসলো, এটাও তাদের অনেক দেশের পছন্দ না। আমাদের দেশটার উপর অনেকেরই নজর আছে, কাজে এখানে বসে কেউ অন্য দেশের উপরে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এখান থেকে অন্য দেশে এয়ার অ্যাটাক করবে, বা সেটা তো আমি মেনে নেব না। তবে চক্রান্ত এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র চক্রান্ত এখনো আছে। কারণ এটা 2 রকম, একটা হচ্ছে ওই খুনিরা বা খুনিদের দোষর চক্রান্তকারীরা, যুদ্ধ অপরাধী যাদের বিচার করেছে আমি, তো তাদের একটা চক্রান্ত আছে, আর আন্তর্জাতিক পর্যায়েও চক্রান্ত আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন রাষ্ট্র পরিচালনার কাজ করি, আমি সৌভাগ্যবান যে আমার নিজের এলাকা নিয়ে চিন্তা করতে হয় না। সবাই ছোটাছুটি করে, কিন্তু আমি তো করতে পারি না, কারণ সারা বাংলাদেশ দেখতে হয়। তো এরকম আমার মনে হয় আর কারো এত নিশ্চিত জায়গা নাই, একটা আশ্রয় নাই, এটা হলো বড় কথা। এটা আমি সবসময় সবাইকে বলি। তো এবারে নির্বাচনও আপনারা করে দিয়েছেন, এবং বিশেষ করে আমাদের এবার মহিলাদের মিছিল দেখে আমি এত ভালো লাগছে, যে বিশাল মিছিল সব। হ্যাঁ, তোমরাই প্রধানমন্ত্রী। আসলে প্রধানমন্ত্রী তো এখন টুকিপাড়া কটালিপাড়া, আমি তো নিমিত্ত মাত্র, তাই না? তবে চক্রান্ত এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র চক্রান্ত এখনো আছে। কারণ এটা 2 রকম, একটা হচ্ছে ওই খুনিরা বা খুনিদের দোষর চক্রান্তকারীরা, যুদ্ধ অপরাধী যাদের বিচার করেছে আমি, তো তাদের একটা চক্রান্ত আছে, আর আন্তর্জাতিক পর্যায়েও চক্রান্ত আছে। আরেকটা কথা হচ্ছে যে একটা বাংলাদেশে 90% মুসলমান,
তো আমি একটা মুসলিম দেশের মেয়ে হয়ে সে পাঁচবার ক্ষমতায় আসলো, এটাও তাদের অনেক দেশের পছন্দ না, এটাও পছন্দ না, কাজে সেটাও তাদের জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে ষড়যন্ত্রটা এই জন্য যে আমাদের ভৌগোলিক অবস্থানটা এরকম, আমাদের দেশটার উপর অনেকেরই নজর আছে, কাজে এখানে বসে কেউ অন্য দেশের উপরে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এখান থেকে অন্য দেশে এয়ার অ্যাটাক করবে বা সেটা তো আমি মেনে নেব না। আমার স্বাধীন সার্বভৌম দেশ, আমরা স্বাধীনভাবেই চলবো। আমরা ছোট হতে পারি, দেশ ছোট, কিন্তু আমার জনসংখ্যা আছে, আমার জনগণই আমার সবচেয়ে বড় শক্তি। তো সেটাও একটা চক্রান্ত ছিল যে আমাকে আসতে দেবে না, এখন তাদের মানে হুকুমের দাস এরকম কাউকে বসাবে, তারপরে এই দেশটাকে নিয়ে খেলতে পারবে। তো বাংলাদেশের জনগণ তার ভালো জবাব দিয়েছে। আমি যখন নির্বাচনটা উন্মুক্ত করে দিলাম যে ঠিক আছে, যে যা দাঁড়াতে পারে, উদ্দেশ্য ছিল আমার ভোটটার জন্য আসে আর প্রতিযোগিতাটা হয়, কারণ বিএনপি ইলেকশন করবে না। তো ওরা যে করবে না সেটা আমরা জানি, ওরা করবে যে ওদের নেতা কোথায়। মানুষ যে পার্টি ইলেকশন করে তার সামনে একজন কেউ থাকে যে প্রধানমন্ত্রী হবে, দেশ চালাবে। তো ওদের তো সেরকম যোগ্যতার কারণেই, একজন তো দুর্নীতি আর এতিমের অর্থ আত্মসাতের মামলা সাজাপ্রাপ্ত, আর একজন তো গ্রেনেড হামলা, অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং। আর এই মানি লন্ডারিং বা এই যে দুর্নীতি, এটা কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI তারাই খুঁজে বের করছে এবং তারা সাক্ষী দিয়ে গেছে। সরকার পতনে ব্যর্থ হয়ে এখন আন্দোলনের নতুন পথ খুঁজছে বিএনপি। দলটির নেতারা বলছেন, কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও আরো সুসংগঠিত ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। কর্মসূচি ঠিক করতে সমমনা দলগুলোর সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সরকার পতনের এক দফা দাবি আদায়ে গণসংযোগ, বিক্ষোভ, সমাবেশ, হরতাল, অবরোধ, অসহযোগ কর্মসূচি দিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিএনপি। আন্দোলনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আন্দোলনে ক্ষমতাসীনদের পাতা ফাঁদে উল্টো কোণঠাসা হতে হয় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে। এখনো কারান্তরীণ দলটির মহাসচিব, 2 নীতি নির্ধারক সহ প্রায় 25,000 নেতাকর্মী। 28 অক্টোবরের সংঘর্ষের ঘটনায় 74 দিন তালাবদ্ধ থাকলেও অবশেষে নিজেরাই গেল বৃহস্পতিবার তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন ঘিরে তৎপরতাও কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের পর থেকেই নতুন করে সুসংগঠিত হয়ে আন্দোলন গড়ে তুলতে দফায় দফায় শরিকদের সাথে আবার বৈঠক শুরু করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, 7 জানুয়ারির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে দেশের জনগণ বিএনপির আন্দোলনকেই সমর্থন দিয়েছে, যা আন্দোলনের একটি বড় সফলতা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে নতুন গতি দিতে আত্মগোপন থেকে বেরিয়ে আসার পাশাপাশি নতুন কর্মসূচির অপেক্ষায়ও আছেন নেতাকর্মীরা। মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আন্দোলনটাতে আরো বেশি জোরদার করতে হবে এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই বিএনপি থেকে এই ধরনের কর্মসূচি চলে আসবে। আমাদের ডাকে জনগণ এই নির্বাচনে ভোট বর্জন করেছে, এটা আমাদের বিজয়, এটা আমাদের মনের সন্তুষ্টি। আগামী দিনে আরো বেশি উদ্যম নিয়ে, আরো গতিবেগ নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো। আমরা আত্মগোপনে নেই, আমরা আমাদের কর্মসূচি রয়েছি, হয়তো কৌশল অবলম্বন করছি। অচিরেই আমাদের নীতি নির্ধারকরা আরও কর্মসূচি দেবেন এবং আমরা গণ আন্দোলন সৃষ্টি করব এবং সকলেই আপনারা ইতিমধ্যে দেখছেন অনেকেই আজকে রাজপথে আসছে। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকারের পতন ঘটাতে না পারায় নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও নতুন সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না, আর সে লক্ষ্য নিয়েই আসছে নতুন কর্মসূচি। সরকার শান্তিতে নেই, 4% থেকে 6% ভোটার উপস্থিতি করতে তাদের জীবন বেরিয়ে গেছে। আমার ভোট আমি দেব, এটা এই অধিকার প্রতিষ্ঠার জন্য বনে, জঙ্গলে, নদীতে, যেখানেই ঘুমাই না কেন আমাদের আত্মতৃপ্তি আছে। আমাদের সফলতার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই সরকার ক্ষমতা থাকতে পারবে না, এই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই বিশ্বাসের উপরেই আমাদের সফলতা আসবে অচিরেই। বিএনপি নেতাদের দাবি, যুগপথের শরিক দল সহ অপরাপর রাজপথের বিরোধী দল নিয়ে মাঠের আন্দোলন বেগবান করার পাশাপাশি আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছেন তারা। একতরফা নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতেই নতুন ছকে এগুচ্ছে বিএনপি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।